নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস। তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, সংসারের খরচ অনেকটাই কমে যাবে, সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে। এমনকি এই টিপসগুলো যদি আপনারা করেন তাহলে সংসারে ফালতু খরচা হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। নিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল, আর এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণের লবণ। আর নিয়েছি এখানে আমি ভিনিগার, এক ঢাকনা মতো ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে লেবুর রসও এখানে ব্যবহার করতে পারেন। এবার নিয়েছি আমি এখানে পাউডার, এক চামচের মতো পাউডার আমি এই জলের মধ্যে দিয়ে দেব। আপনাদের যদি এক্সপায়ার হয়ে যাওয়ার পাউডার থাকে সেটাও এখানে ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে আমি এই জলটার সাথে এগুলো মিশিয়ে নেব। আমরা ঘর কিন্তু প্রত্যেক দিনই পরিষ্কার করে থাকি, যাতে করে পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত থাকে। তার জন্য লাইজয়েল, ফিনাইল নানা ধরনের জিনিস কিন্তু আমরা ব্যবহার করে থাকি। লাইজয়েল, ফিনাইল বা অন্যান্য জিনিস কিনে টাকা খরচ না করে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এইভাবে করে যদি একটা মিশ্রণ বানিয়ে নিই আর তারপর যদি আমরা ঘর পরিষ্কার করি তাহলে দেখবেন আমাদের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন, জীবাণুমুক্ত তো হবেই, তাছাড়াও ঘরটা সুগন্ধযুক্ত হবে, এমনকি ঘরের নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। যেহেতু লবণ মিশিয়েছি যার কারণে নেগেটিভ এনার্জি দূর হবে, জানানোর জন্য আমাদের ঘরের মধ্যে একটা সুন্দর গন্ধ কিন্তু বেরোবে। তাছাড়াও অনেক সময় দেখা যায় মেঝের মধ্যে পিঁপড়ে ঘোরাঘুরি করে, মাছি বসে, সেগুলোও কিন্তু অনেকটাই কমে যাবে। আপনারা যে এইভাবে করে প্রত্যেক দিন ঘর পরিষ্কার করবে তা কিন্তু নয়, অন্তত সপ্তাহে একদিন করতে পারেন। কিচেন স্ল্যাবটাকেও আমি এইভাবে করে পরিষ্কার করে নেব। অনেক সময় মাছ মাংস কিচেনের মধ্যে রান্না করা হয়, তখন দেখবেন কিচেনটা কিন্তু একটা আষ্টে গন্ধ উঠতে থাকে। এইভাবে যদি পরিষ্কার করে নেওয়া হয়ে যায় কিচেনটাও পরিষ্কার হবে, এমনকি গন্ধও কিন্তু সুন্দর বেরোবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। কলা আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই বাড়িতে এনে থাকি, এমনকি খেয়ে থাকি। তবে কলার যে খোসাটা থাকে আমরা কিন্তু প্রত্যেকে সেটাকে ফেলে দিই, আর ফেলে দেওয়া উচিত। তবে এই কলার খোসা ফেলে না দিয়ে আপনারা কি কাজে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তো যতটা কলার খোসা প্রয়োজন আমি নিয়েছি, আর নিয়েছি কফি পাউডার। এইভাবে করে বেশ কিছুটা কফির পাউডার কলার খোসার মধ্যে আমি দিয়ে দিলাম। আর নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণের মধু, মধুটাকে আমি এর ওপরে এভাবে করে দিয়ে দিলাম। আপনাদের কাছে মধু না থাকলে সেক্ষেত্রে আপনারা চিনির গুঁড়োও কিন্তু এখানে সামান্য পরিমাণের ব্যবহার করতে পারেন। এবার মধু আর কফি পাউডারটাকে আমি হাতের সাহায্যে এইভাবে করে মিশিয়ে নেব। এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন? এখন যেহেতু শীত পড়ে গেছে, অনেকেরই দেখবেন হাতের মধ্যে একটা রুস্কো শুষ্কো ভাব চলে আসে, তাছাড়াও হাত কালচে হয়ে যায়, আবার অনেকেরই হাত ফেটে যায়, যার কারণে আমরা কিন্তু নানা ধরনের ক্রিম ব্যবহার করে থাকি। এটা যে শুধু হাতের মধ্যেই আপনারা ব্যবহার করতে পারবেন তা কিন্তু নয়, মুখ, গলা, এমনকি পায়ের মধ্যেও কিন্তু একইভাবে আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি খুব ভালোভাবে এটাকে ঘষে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। আপনারা অন্তত সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন, আর তারপর 5 থেকে 10 মিনিট আপনারা এইভাবে করে রেখে দেবেন। আর তারপর কি করবেন, পরিষ্কার জল দিয়ে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন। তাহলেই দেখবেন আপনাদের যে জায়গার মধ্যে রুস্কো শুষ্কো ভাব হয়ে যায়, ফেটে যায় বা কালচে ভাব চলে আসে, সেটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। নিয়েছি বেশ কিছুটা পরিমাণের মাছ। মাছ আমরা কম বেশি কিন্তু বাড়িতে প্রত্যেকেই নিয়ে আসি, এমনকি রান্নাও করে থাকি। তো মাছটাকে জল দিয়ে ধুয়ে আমি এখানে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ আর হলুদ। মাছ যখনই আমরা ভাজি, অনেকেরই দেখা যায় বিশেষ করে যারা নতুন রাঁধুনি হয়ে থাকে মাছ ঠিকঠাকভাবে ভাজতে পারে না, মাছ ভেঙে যায়। আবার অনেক সময় দেখা যায়
গরম তেল হাতের মধ্যে ছিটে আসে। বিশেষ করে সামুদ্রিক যে মাছগুলো হয়ে থাকে সেক্ষেত্রে তো অনেকটাই এই সমস্যা দেখা যায়। তাছাড়াও মাছ ভাজার জন্য অনেকটাই পরিমাণের তেল দিতে হয়। তো তেমনই কিছু টিপস আপনাদের কাছে আজ আমি শেয়ার করব যে মাছ কিভাবে ভাজলে মাছ ভেঙে যাবে না, গরম তেল হাতের মধ্যে ছিটে আসবে না, এমনকি খুব কম পরিমাণের তেলে কিন্তু আপনারা মাছগুলো ভেজে নিতে পারেন। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছের মধ্যে খুব ভালোভাবে কিন্তু আমি লবণ আর হলুদটাকে মাখিয়ে দিয়েছি। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো সরিষার তেল। আপনারা যে তেল ব্যবহার করেন এখানে সেই তেলই দিয়ে দেবেন। তেলটা যখন একটু ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ। এবার খুন্তির সাহায্যে লবণটাকে তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব আর কড়াইয়ের মধ্যে তেলটাকে এইভাবে করে আমি লাগিয়ে দেব। তেলের মধ্যে লবণ দেওয়ার একটাই কারণ, যখনই আপনারা মাছ ভাজবেন কোনোভাবেই গরম তেল আপনাদের হাতের মধ্যে ছিটে আসবে না। আর তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখনই কিন্তু আপনারা মাছগুলো দিয়ে দেবেন। যদি ভালোভাবে গরম হওয়ার পর মাছগুলো আপনারা তেলের মধ্যে দেন তাহলে কোনোভাবে মাছ কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। বেশ কিছুক্ষণ মাছগুলো আমি এইভাবে করে রেখেছিলাম আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রেখেছিলাম। এইভাবে করে আমি খুন্তির সাহায্যে একটু দেখে নেব যে মাছগুলো নিচেরটা ভালোভাবে ভাজা হয়েছে কিনা। তারপর আমি মাছগুলোকে উল্টে নেব। এইভাবে যদি আপনারা মাছগুলো ভেজে নেন তাহলে দেখবেন আপনাদের মাছগুলো কিন্তু আর একদমই ভেঙে যাবে না, এমনকি অনেকটাই কম পরিমাণের তেলে আপনারা মাছগুলো ভেজে নিতে পারবেন। তাছাড়াও একসাথে অনেকগুলো মাছ যদি আপনারা ভেজে নেন দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে অনেকগুলো মাছও কিন্তু ভেজে নেওয়া হয়ে যাবে। এইভাবে করে আমি সব মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কি করব, এই মাছগুলো প্রথমে আমি তুলে নেব, তারপর বাকি যে মাছগুলো রয়েছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। আছেন বন্ধুরা কড়াইয়ের মধ্যে কিন্তু এখনো অনেকটাই তেল রয়েছে। আগে যতটা দিয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটাই কম তেল পুড়েছে। এবার আমি আপনাদেরকে মাছগুলো দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এমনকি একটা মাছও কিন্তু ভাঙেনি। তাছাড়াও অনেকগুলো মাছ একসাথে ভেজেছি বলে খুব তাড়াতাড়ি ভেজে নেওয়াও হয়ে গেছে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন বাজার থেকে কাপ বা কফি মগ কিনে নিয়ে আসি সব সময় কিন্তু দামি বা ব্র্যান্ডেড কিনে নিয়ে আসি না, কখনো সখনো একটু কমা দামিরও কিনে নিয়ে আসি। তবে যখনই আমরা কমা দামির কাপ বা কফি মগ কিনে নিয়ে আসি অনেক সময় দেখবেন দেখা যায় সেই কাপগুলোতে যদি আমরা গরম চা বা কফি দিই, দেওয়ার কিছুক্ষণ পর কি হয় সেই কাপ বা কফি মগ কখনো সখনো ফেটে যায় বা হ্যান্ডেলটাও কিন্তু ছেড়ে যায় গরম জিনিস দেওয়ার কারণে। এর ফলে টাকা দিয়ে কিনে নিয়ে এসে আমাদের জিনিসটাই কিন্তু নষ্ট হয়ে যায়, আমরা খুব বেশি দিন ব্যবহার করতে পারি না। তো আপনারা যখনই নতুন কাপ বা কফি মগ কিনে নিয়ে আসবেন তখন এমন কি করবেন যাতে করে বেশ কিছুদিন আপনারা সেই কাপ বা কফি মগ ব্যবহার করতে পারেন। তার জন্য গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম আমি বেশ কিছুটা পরিমাণের জল। এই জলটাকে আমি কুসুম গরম করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচের মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচের মতো বেকিং সোডা। এবার লবণ আর বেকিং সোডাটাকে খুব ভালো করে কুসুম গরম জলের সাথে মিশিয়ে নেব। আর এই জলটা কিন্তু অতিরিক্ত গরম করবেন না, যাতে কুসুম গরমই থাকে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যে কাপ বা কফি মগ আপনারা নতুন কিনে নিয়ে আসবেন সেটাকে কি করবেন, এই জলের মধ্যে এইভাবে করে বসিয়ে দেবে। জল কিন্তু আপনারা একটু বেশি নেওয়ারই চেষ্টা করবেন যাতে করে কাপগুলো খুব ভালোভাবে জলের মধ্যে ডুবে থাকে। তো 4টে কাপই কিন্তু আমি এইভাবে করে জলের মধ্যে দিয়ে দিয়েছি। আপনাদের যদি কাপের সংখ্যা বেশি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু পাত্রটাও বড় নেবেন আর জলটাও কিন্তু একটু বেশি নেবেন। এইভাবে করে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট রাখার পর এই কাপের মধ্যেই কিন্তু জল অনেকটাই সোক করে গেছে। দেখবেন একটা বুলবুলের মতো কিন্তু সৃষ্টি হবে। 5 মিনিট পর আমি আবারও এইভাবে করে কাপগুলোকে উল্টে দেব। যেহেতু
যেহেতু আমি এখানে লবণ আর বেকিং সোডা দিয়েছি, যার কারণে আমাদের কাপগুলোর গ্লেজ তো বাড়বে, তাছাড়াও কাপগুলো কিন্তু অনেকটাই মজবুত হয়ে যাবে। করে 10 মিনিট রেখেছিলাম। 10 মিনিট পর এখান থেকে কাপগুলোকে তুলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপর শুকনো কাপড় দিয়ে আমি মুছে নেব। আপনারা যখনই নতুন কাপ বা কফি মগ নিয়ে আসবেন, এইভাবে করে যদি একটা মিশ্রণ বানিয়ে তারপর কাপগুলোকে 10 মিনিট রেখে দেন, দেখবেন কাপগুলো কিন্তু খুব সহজে ফেটে যাবে না, হ্যান্ডেল ছেড়ে যাবে না। আপনারা অনেক দিন পর্যন্ত কিন্তু এই কাপগুলো ব্যবহার করতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা ওয়াটার হিটার। এখন যেহেতু শীত পড়ে গেছে, আমরা কম বেশি কিন্তু অনেকেই এই ধরনের ওয়াটার হিটার দিয়ে জল গরম করে থাকি। তবে বেশ কিছুদিন যখনই এই ওয়াটার হিটারগুলো আমরা ব্যবহার করি, তারপরে দেখা যায় ওয়াটার হিটারের যে রডটা থাকে তার মধ্যে একটা আয়রনের আস্তরণ পড়ে যায়। এর ফলে কি হয়, যখনই আমরা এই ওয়াটার হিটার দিয়ে জল গরম করতে যাই, দেখা যায় ওয়াটার হিটারটা গরম হতেও সময় লাগে, এমনকি জল গরম হতেও অনেকটাই টাইম লাগে। এর ফলে আমাদের ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই বেশি আসে। আর এই ওয়াটার হিটারে যে আয়রনের দাগটা পড়ে যায়, সেই দাগ কিন্তু আমরা খুব সহজেই পরিষ্কার করতে পারি না। তো কিভাবে আপনারা এই আয়রনের দাগগুলো খুব সহজেই পরিষ্কার করে নেবেন, তার জন্য এখানে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে হাফ চামচের মতো বেকিং সোডা দিয়েছি, আর নিয়েছি এখানে আমি ভিনিগার, এক ঢাকনা মতো ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দেব। আপনাদের কাছে ভিনিগার না থাকলে লেবুর রসও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার নিয়েছি আমি এখানে কোলগেট, আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন। একবার ব্যবহার করার মতো আমি এখানে কোলগেট দিয়ে দিলাম। এবার তিনটে উপকরণকে আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব ভালোভাবে এটা কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে ওয়াটার হিটারটা নিয়েছি, আর নিয়েছি একটা পুরনো ব্রাশ। যে মিশ্রণটা বানিয়েছি সেটাকে ব্রাশের সাহায্যে ওয়াটার হিটারের যে রডটা রয়েছে তার মধ্যে এইভাবে করে আমি লাগিয়ে নেব। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কাজটি আমি কিভাবে করছি। এখানে আপনারা স্ক্রাবারেরও ব্যবহার করতে পারেন, তবে ওয়াটার হিটারের যে রডটার ভেতরের দিকটা রয়েছে যাতে খুব ভালোভাবে মিশ্রণটা আমরা লাগিয়ে নিতে পারি, যার কারণে আমি এখানে ব্রাশের ব্যবহার করেছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পুরো ওয়াটার হিটারের মধ্যে কিন্তু এই মিশ্রণটাকে আমি লাগিয়ে নিয়েছি। এবার এইভাবে করে আমি রেখে দেব 5 মিনিটের জন্য। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু 5 মিনিট হয়ে গেছে। আমি এখানে নিয়েছি একটা স্ক্রাবারের সাহায্যে ওয়াটার হিটারটাকে এইভাবে করে ঘষে নেব। আপনারা চাইলে এখানে ব্রাশেরও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু মিশ্রণটা লাগিয়ে 5 মিনিট রেখেছিলাম, যার কারণে খুব বেশি কিন্তু এখানে ঘষা মাজা করতে হবে না। হালকাভাবে যদি ঘষে দেন, দেখবেন খুব সহজেই আয়রনের যে দাগটা বসেছিল ওয়াটার হিটারের মধ্যে সেটা কিন্তু উঠে যাবে। আর এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আয়রনের সম্পূর্ণ দাগ কিন্তু উঠে একদমই পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এই ওয়াটার হিটারটাকে ভালোভাবে ধুয়ে নেব, তারপর কাপড় দিয়ে পুছেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সহজে আমরা কিন্তু ওয়াটার হিটারটাকে পরিষ্কার করে নিতে পারলাম। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসটা হলো আমাদের ওয়াটার হিটার নিয়ে। ওয়াটার হিটার যখনই আমরা ব্যবহার করি, আমরা কিন্তু খোলায় এইভাবে রেখে দিই। তো যখনই ওয়াটার হিটারটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদমই এইভাবে করে খোলা রাখা উচিত নয়। একটাই যত বেশিক্ষণ আপনারা ওয়াটার হিটারটাকে বাইরে রাখবেন, হাওয়ার কানেক্টে এসে আয়রনের যে দাগগুলো থাকে সেটা কিন্তু ওয়াটার হিটারের মধ্যে ঘন একটা আস্তরণ হয়ে যাবে। আপনারা কি করবেন, এই ওয়াটার হিটারের তারটাকে প্রথমে ভালোভাবে একটু গুছিয়ে নেবেন। আর আমি এখানে নিয়েছি একটা পুরনো মোজার মধ্যে কি করব, এই যে ওয়াটার হিটারটা রয়েছে এইভাবে করে আমি ভরে দেব। এইভাবে যদি আপনারা ভরে দেন, দেখবেন এই ওয়াটার হিটারটা কিন্তু হাওয়ার কানেক্টে আসবে না, যার কারণে ঘন আস্তরণ কিন্তু এই ওয়াটার হিটারের মধ্যে পড়বে না। আপনারা এখানে মোজার ব্যবহার নাও করতে পারেন, কাপড়ের মধ্যে পেঁচিয়েও রাখতে পারেন বা প্লাস্টিকের মধ্যেও কিন্তু রাখতে পারেন। তাকে যদি আমরা রাখি তাহলে কিন্তু নোংরাও বসবে না ওয়াটার হিটারের মধ্যে। আর যদি কোথাও আপনারা নিয়ে যান, এইভাবে নিয়ে যেতেও কিন্তু সুবিধা হবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজ। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।